কদমপুরের খালপাড়ের শ্মশানে আবির্ভূত হওয়া পাগলি আসলে কে? তার অভিশাপেই কি কদমপুরের বুকে ঘনিয়ে এলো এক ভয়ানক বিপদ? সেই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? কে বলে দেবে সেই উপায়? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কদমপুরের পাগলিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, অর্পিতা, অনিন্দ ও সঞ্চিতা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কদমপুরের পাগলিনী। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? কথাগুলো বলতে বলতে ঠাকুরমশাইয়ের গৃহের অভ্যন্তরে সর্বপ্রথম প্রবেশ করল কিশোরী, এবং তারপর কিশোরীর দেখা দেখি আমিও ভিতরে ঢুকে এলাম। আমাদের দেখে ঠাকুরমশাই অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, আরে এসো এসো কিশোরী, এমন বৃষ্টি বাদলার আবহাওয়ায় বাড়িতে থাকবো না তো আর কোথায় যাব বলো দেখি। এসো এসো, ভেতরে ঢুকে এসো। সকাল থেকে এই মনটা তোমাদের জন্য বড়ই অস্থির হয়ে উঠেছিল। আমার ভীষণ মনে হচ্ছিল আজ যদি তোমরা আসো তাহলে দিনটা বেশ ভালোভাবে কেটে যাবে। দেখো তো, আমার মনের ইচ্ছাই পূরণ হলো যথারীতি। বেলা একটু বাড়তে না বাড়তেই তোমরাও এসে হাজির হলে। আগে হ্যাঁ ঠাকুরমশাই, চলেই এলাম। ছুটির দিনে বাড়িতে বসে থেকে আমরা সঠিকভাবে কোনো কাজেই মন বসাতে পারি না, তাই তো মাঝে মাঝে আপনার বাড়ি চলে আসি। আপনার বাড়ি আসাটা আমাদের কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই জন্যই তো সকাল সকাল বিভূতির কাছে গিয়ে ওকে সাথে করে আপনার বাড়ি অর্থাৎ মঠ লেনে আসার জন্য রওনা হলাম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। সব কথা কি মাঝ উঠোনে দাঁড়িয়েই বলবে নাকি? আরে এবার তো উপরে উঠে এসো। বাদবাকি কথা না হয় তক্তপোষের উপর বসেই বলো। আমি চারিকে তোমাদের জন্য একটু চা করতে বলছি। আকাশ কালো করে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আরম্ভ হলো বলে। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি আর কিশোরী এবারে আকাশের দিকে তাকিয়ে দেখলাম। সত্যি গোটা আকাশ পুরোপুরি জমাট কালো চাপ মেঘের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে। প্রকৃতি কেমন যেন থমথমে হয়ে উঠেছে। কালবৈশাখী ঝড়ের পূর্বে যেমন পরিবেশ নীরব হয়ে ওঠে, এও যেন খানিকটা সেই রকমই অবস্থা। কোনো এক মহাপ্রলয় ঘনিয়ে আসতে চলেছে মাত্র স্বল্প কিছু সময়ের মধ্যেই। আজ 3 দিন হলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, আর তারই কারণে একটানা বর্ষণ হয়ে চলেছে, আর সাথে বইছে দমকা ঝোড়ো বাতাস। আমি আর কিশোরী উঠোনের একপাশে জুতোজোড়া খুলে রেখে ভিজে ছাতাখানা নামিয়ে এসে বসলাম তক্তাপোষের ওপরে। ঠাকুরমশাই কি যেন এক প্রাচীন পুঁথি গ্রন্থ পড়ার কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু আমরা এসে উপস্থিত হওয়ায় তিনি সেই পঠন কার্য আপাতত স্থগিত রেখে মনোনিবেশ করলেন আড্ডার আসরে। এই নিন ঠাকুরমশাই, এটা আপনার জন্য। একথা বলে কিশোরী আসার পথে 5 মাথার মোড়ের গুমটি মতো ছোট দোকান থেকে 20 পয়সার বিনিময়ে কিনে আনা ঠাকুরমশাইয়ের অত্যন্ত পছন্দের সিগারেট পাসিং শোয়ের প্যাকেটখানা বের করে সেটা বাড়িয়ে দিলেন তার দিকে। পাসিং শো ঠাকুরমশাই ভীষণ পছন্দ করেন, কিন্তু আমাদের কাছ থেকে প্রতিবার সিগারেট নিতে সামান্য আপত্তিও করেন বটে। তবে আমরা জানি যে তিনি মুখে কিঞ্চিত আপত্তি করলেও অন্তরে কিন্তু বেশ আনন্দিত হন। তবে আজ আর বিন্দুমাত্র তিনি আপত্তি না করেই আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে খাপ খুলে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে আরম্ভ করলেন। আমি আর কিশোরী আমরা একে অপরের দিকে চোখ চাওয়াচাই করলাম। মাত্র স্বল্প কিছু সময়ের মধ্যেই আরম্ভ হলো পুনরায় বৃষ্টিপাত। সনসনে বাতাসের সাথে বৃষ্টির শীতল জলের ঝাঁপটা এসে মিশে গেল আমাদের শরীরের সর্বাঙ্গে, সাথে সাথেই আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠাকুরমশাই, তাহলে এবার একখানা গল্প বলুন। সিগারেটের ফিল্টারে একটা লম্বা টান দিয়ে নাকের মাধ্যমে গলগল করে সাদাটে ধোঁয়া ছেড়ে তিনি কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আরে বলবো বলবো, এত বেশি ব্যাকুল হয়ে পড়ছো কেন হে কিশোরী? তোমরা আমার বাড়িতে এসেছো, আর আমি তোমাদের গল্প না শুনিয়ে বাড়ি পাঠিয়ে দেব? সেরকম ব্যতিক্রমী ঘটনা তো আজ অবধি কখনো ঘটেনি।
তাহলে এবারেও ঘটবে না। আমি কি আর জানি না যে তোমরা কেন এখানে বারবার ছুটে ছুটে আসো, নানান প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে, অমান্য করে? আরে সেই সবই তো ওই গল্প শোনার কারণেই। তা আমি বিলক্ষণ জানি। হ্যাঁ, তোমরা আমার গল্প খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে না করলেও সেই গল্প শুনতে যে বরাবরই বড় বেশি ভালোবাসো তোমরা, সেটাও আমি লক্ষ্য করে দেখেছি। আমি যখন গল্প বলি, তোমরা কেমন যেন হাঁ করে তাকিয়ে থাকো আমার মুখের দিকে। মনে হয় চোখের সামনে বুঝি সেই সমস্ত দৃশ্যপট দেখতে পাচ্ছ। ঠাকুরমশাইয়ের কথার পরে কিশোরী আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আমি তার হাত খামচে ধরে তাকে থামিয়ে দিলাম। বেশি কোনো কিছু বলতে যাওয়ার মানেই কথায় কথা বাড়বে, আর এসব করে যদি ঠাকুরমশাইয়ের মেজাজটা একেবারে বিগড়ে যায়, তাহলে গল্প শোনার বিষয়টা পুরোপুরি ভণ্ডুল হয়ে যেতে পারে। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি আধ ভাঙা নারকেলের মালার মধ্যে অবশিষ্ট ফিল্টারটুকু গুঁজে দিয়ে নিজে থেকেই আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন, তা বলো, আজ কি ধরনের গল্প শুনবে তোমরা? আপনি আপনার পছন্দ মতন আমাদের যেই কাহিনী শোনাবেন আমরা তাই শুনবো ঠাকুরমশাই। আচ্ছা বেশ, ঠিক আছে। এই কথা বলে ঠাকুরমশাই এবার বাইরের দিকে কেমন যেন অদ্ভুত উদাসীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার এইরূপ দৃষ্টি আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করলেন কোনো এক ঘটনাকে। স্বল্প কিছুটা সময় অপেক্ষা করার পর ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। চারি এসে আমাদের জন্য নামিয়ে রেখে গেল 3 পেয়ালা চা আর কিছু বিউলির ডালের বড়া ভাজা। ইতিমধ্যেই বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক গুণ। উষ্ণ ধুমায়িত চায়ের পেয়ালায় সামান্য ফোঁ দিয়ে মুচমুচে খাস্তা নরম বড়া ভাজায় কামড় বসিয়ে চা খেতে আরম্ভ করল কিশোরী। মুখের অভিব্যক্তি এবং হাতের ইশারায় চারিকে এসে বুঝিয়ে দিল যে সেই বড়া ভাজাখানা খেতে দুর্দান্ত হয়েছে। চারি সৌজন্যমূলক মৃদু হাসি হেসে পুনরায় পা বাড়ালো রান্নাঘরের দিকে তার বাদ বাকি কাজ করার উদ্দেশ্যে। আমি আর কিশোরী বেশ কাছাকাছি গা ঘাঁষাঘাঁষি করে বসলাম। ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন, সেইবার একটানা বেশ কয়েকদিন গভীর বনের মধ্যে এক সাধনা করে আমি ফিরে এসেছিলাম আমার গৃহে। বেশ কয়েকটা দিন ঘরে থাকার ইচ্ছে আছে, সেরকমই মতোই একদিন সকালে ঘুম থেকে উঠে পাশের পুকুরে স্নান সেরে সূর্য প্রণাম করে আমি ঘরের বাইরে থেকে কিছুটা তফাতে থাকা বিশাল বড় ছাতিম গাছের তলায় বসে একটু মনে ধ্যান করতেই যাব। হঠাৎ করে এমন সময় বেশ কিছু মানুষজনের কোলাহল আমার কানে এলো। গ্রামের মেঠো রাস্তার দিকে তাকাতেই দেখলাম কিছু ওই অপরিচিত মানুষ হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে না সামনের দিকে। তাদের দেখে বুঝতে পারলাম তারা যথেষ্ট বিপদগ্রস্ত এবং গভীর কোনো সমস্যা নিয়ে নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। আসলে আমি সারা জীবনব্যাপী এত বিপদগ্রস্ত মানুষদের দেখেছি যে কোনো বিপদে পড়া মানুষকে দেখলেই বুঝতে পারি যে সে আসলে ঠিক কতখানি গুরুতর বিপদের মুখোমুখি হয়েছে। তারা আমাকে একেবারেই খেয়াল না করে রাস্তা ধরে চলেই যাচ্ছিলেন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে। হঠাৎ করে এমন সময় তাদের মুখে তারানাথ চক্রবর্তী নামটা শুনে আমি সোজা হয়ে উঠে দাঁড়ালাম। তারপর তাদের উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে হাঁক দিয়ে বললাম, এই যে একটু দয়া করে দাঁড়ান। সেই দলের মানুষেরা আমার কথা এবার থমকে দাঁড়ালেন। আমি তাদের কাছে গিয়ে 2 হাত জড়ো করে বললাম, আপনাদের মুখে তারানাথ চক্রবর্তীর নামখানি শুনলাম বলে মনে হলো, সেই কারণেই আপনাদের দাঁড়াতে বললাম। সেই দলের মধ্যে থেকে একজন বয়স্ক প্রবীণ ভদ্রলোক চোখের দৃষ্টি বেশ কিছুটা সংকুচিত করে তাকালেন আমার দিকে। বৃদ্ধ যেন তার বিচক্ষণ দৃষ্টিতে আমাকে ভালোভাবে জরিপ করে নিলেন প্রথমে। তারপর তিনি বললেন, হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ। আমরা নিজেদের মধ্যে তারানাথ চক্রবর্তীকে নিয়ে আলোচনা করছিলাম। আমরা বহু দূর থেকে আসছি। এই জায়গা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। ভীষণ বিপদে পড়ে তারানাথের নাম শুনে তার কাছে এসেছি। শুনলাম সে নাকি
এক বড় তন্ত্র সাধক। বহু বিপদগ্রস্ত মানুষদের সে সাহায্য করে। তাই জন্যই তো এমন অসহায় অবস্থায় পরিমরি করে তার কাছে ছুটে আসা। এখানকার গ্রামের মানুষদের তার বাড়ির ঠিকানা জানাতে তারা এই পথেই আসার কথা বলল। আচ্ছা, তুমি কি তারানাথ তান্ত্রিকের বাড়ি জানো? আমাদের বলতে পারবে আর কতটা পথ গেলে তার বাড়ি পড়বে? আগে তারানাথের বাড়ি চিনি, তবে আপনারা এখন সেই বাড়িতে গেলে তাকে তো পাবেন না। কেন বাবা, তাকে বাড়িতে পাবো না কেন? সে কি তবে আবার বাইরে বেরিয়ে গেছে? হায় হায় ঈশ্বর, এত দূর ছুটে এসো, তাহলে কি কোনো কাজ করতে পারলাম না? আপনি দয়া করে এত বেশি উত্তেজিত হবেন না। এত উত্তেজনা শরীরের পক্ষে আপনার একেবারেই ভালো কথা নয়। আমি বলেছি আপনারা তারানাথের বাড়ি গেলে তার সন্ধান পাবেন না, কারণ সে এই মুহূর্তে বাড়িতে নেই। তার মানে এই নয় যে সে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। আমি হলাম তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক। আমার মুখ থেকে আমার পরিচয় শোনার পর সেই বৃদ্ধের মুখে আর কোনো কথা ফুটল না। শুধুমাত্র সেই বৃদ্ধই নয়, সেখানে ওই দলের মধ্যে উপস্থিত প্রতিটা মানুষের চোখ মুখ কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল। তারা ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি যে আমি হলাম তারানাথ চক্রবর্তী। বিস্ময়ের ঘোর কাটিয়ে বৃদ্ধ ভদ্রলোক এবার খানিকটা সংকোচ বোধের সাথে দুই হাত জড়ো করে বললেন, মার্জনা করো বাবা, মার্জনা করো। আমি ঠিক বুঝতে পারিনি যে তুমিই তারানাথ চক্রবর্তী। ছি 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 ছি, এ আপনি কি কথা বলছেন? এর পূর্বে তো আমাদের একে অপরের সাথে কোনো আলাপই হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারবেন না সেটাই তো স্বাভাবিক। এতে মার্জনা চাওয়ার বিন্দুমাত্র কিছু নেই। আসুন আসুন, আপনাদের দেখে বড় অস্থির মনে হচ্ছে। এই ঠান্ডা ছাতিম গাছের তলায় একটু বসুন, তারপর ধীরে সুস্থে আমাকে সমস্ত কথা বলুন। আমি মন দিয়ে না হয় আপনাদের সমস্যার কথা শুনবো। আসুন। আমার কথা শুনেই সেই বৃদ্ধসহ প্রতিটা মানুষ এবার এসে বসলো ছাতিম গাছের নিচে শীতল ছায়ায়। কিছুটা সময় সেখানে বসে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার পর সেই বৃদ্ধ এবার নিজের পরিচয় দিয়ে বললেন, তারানাথ, তারানাথ, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, প্রায় আমার সন্তান সমতুল্য। তাই তোমাকে তুমি করে বলছি বাবা। আমার নাম রণদীপ, রণদীপ সাহা। আমি এখান থেকে বহু দূরের সেই কদমপুর গ্রামের বাসিন্দা। আর এই যে আমার সাথে দেখছো, এনারাও হলেন আমাদের গ্রামের মানুষ। বাবা তারানাথ, আমরা এক ভীষণ সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি বলতে পারো। সমস্যা? কি সমস্যা বলুন দেখি রণদীপবাবু? কোনো আদিভৌতিক অতিপ্রাকৃত কিছু কি? না না বাবা তারানাথ, সেই সমস্ত কিছু নয়। আমাদের গ্রামে এক ভয়ানক রকমের পাগলির আগমন ঘটেছে। সেই পাগলির হাত থেকে তোমাকে আমাদের রেহাই দিতে হবে। তার দুঃশাসনে বা বলতে পারো অভিশাপে আমাদের গ্রামের মানুষের সুস্থ স্বাভাবিক জীবন একদম পুরোপুরি দুর্বিষহ হয়ে উঠেছে। পাগলি? কীরকম পাগলি? কেন সেই পাগলি এমন কাজ করছে যার কারণে আপনাদের জীবন পুরোপুরি অভিশপ্তময় হয়ে উঠেছে? তোমাকে প্রথম থেকে আগাগোড়া খোলসা করে বলছি বাবা, না হলে বিষয়টা বুঝতে খানিকটা অসুবিধা হবে তোমার। তা আজ থেকে ঠিক 7 দিন আগের কথা। আমাদের গ্রাম কদমপুরের পাশে যে বিশাল বড় খাল রয়েছে, সেই খালের ধারে এক বৃদ্ধা মহিলার দেখা পাওয়া গেল 7 সকালে। সেই মহিলা সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল খালের ধারে। প্রথমে তাকে মৃত ভাবলেও পরে দেখা গেল সে জীবিত, তার শ্বাস প্রশ্বাস পড়ছে। গোটা গ্রামের মানুষ একে একে ভিড় জমালো সেখানে। সকলের দেখা দেখি আমিও গিয়ে উপস্থিত হলাম ওই কদমপুরের খাল পাড়ে। সেখানে গিয়ে দেখলাম একজন বয়স্ক বৃদ্ধা মহিলা কর্দমাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে ওই খালের নিকটে।
তার শরীরে লেপ্টে আছে এক চুপচুপে ভিজে কালো কাপড়। মাথায় চুল বটগাছের ঝুড়ির মতো পাকানো, কপালে ছাইয়ের প্রলেপ, দেহের বিভিন্ন অঙ্গে উল্কির চিহ্ন আঁকা। সেই বৃদ্ধা জীবিত আছে দেখে আমার নির্দেশে গ্রামের কিছু ছেলেপুলে তাকে চ্যাংদোলা করে নিয়ে এলো ওপরের শুকনো মাটিতে। বৃদ্ধা চোখে মুখে সামান্য জল ছিটিয়ে দিতেই বৃদ্ধা ধরপড় করে উঠে বসল। তারপর বাতাসের মধ্যে থেকে লম্বা লম্বা ঘ্রাণ নিয়ে কি যেন একটা গন্ধ নেওয়ার চেষ্টা করলো। আমাদের গোটা গ্রামের মানুষ তখন গোল করে ঘিরে দাঁড়িয়েছে সেই বৃদ্ধাকে। সকলেই অবাক দৃষ্টিতে পলকহীন ভাবে তাকিয়ে আছে বৃদ্ধার মুখের পানে, আর উৎসাহী দৃষ্টিতে দেখছে তার কার্যকলাপ। সেই বৃদ্ধার দুই চোখ ক্রমে জবা ফুলের মতো টকটকে লাল হয়ে উঠল। সে আমাদের দিকে তাকিয়ে বিশ্রীভাবে দাঁত মুখ খিচিয়ে খসখসে গলায় রীতিমতো গর্জন করে বলল, তোদের এত বড় সাহস যে তোরা আমার যোগ নিদ্রা ভঙ্গ করলে? হ্যাঁ রে, তোদের জ্বালাতনে কি কোথাও একটু ভালো করে ঈশ্বরের শরণাপন্ন হতে পারবো না আমি? এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা, চলে যা বলছি, না হলে আমার অভিশাপে কিন্তু ধ্বংস হয়ে যাবে প্রত্যেকে, সমূলে নির্মূল হবে। পালানোর পথ খুঁজে পাবি না তখন, পালানোর পথ খুঁজে পাবি না তখন যেন আমার কাছে কোনো কিছু নিয়ে অভিযোগ করতে আসিস না। এখনই এখান থেকে পলায়ন কর। ও না মুখর দল কোথাকার, তোদের জ্বালাতনে যে একটু শান্তিতে ঈশ্বরের চরণ তলে আশ্রয় নেব তার পর্যন্ত কোনো উপায় নেই। আমাকে একেবারে চ্যাংদোলা করে তুলে আনলো। এমনিতেই আমি বাতাসের মধ্যে একটা অত্যন্ত খারাপ গন্ধ পাচ্ছি। তোদের গ্রামে কিছুদিনের মধ্যেই এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়বে। সেই রোগ থেকে মুক্তি পাবি না কেউ, সব ছারখার হয়ে যাবে। যা যা, এখন এই স্থান থেকে দূর হয়ে যা, যা 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 দেখি। আমরা তো সেই পাগলির কথা শুনে সকলে ভীষণ ভয়ে জড়সড় হয়ে গেলাম। ও তোমাকে কি বলবো তারানাথ, বিষাক্ত সাপের খুব কাছ দিয়ে হেঁটে গেলে সেরকম ভাবে ফনা তুলে বীজ দাঁত বার করে খানিকটা ঠিক সেই রকমই বিষয়টা আমাদের মনে হলো। সেখানে উপস্থিত প্রতিটা মানুষ সে বৃদ্ধার কথা শুনে যেমন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, তেমনি পুরোপুরি অবাক হয়ে গেল। আমিও কিছুতেই ভেবে পেলাম না যে ওই রকম ভাবে খালের ধারে কর্দমাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে পড়ে থাকা একটা মানুষ কিভাবে এভাবে কথা বলতে পারে। যে সে আসলে গভীর ধ্যানে মগ্ন ছিল, তার বলা ওই সমস্ত উদ্ভট কথাবার্তা শুনে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সেই মহিলা আসলে মানসিকভাবে অসুস্থ, মানসিক ভারসাম্যহীনা এক নারী। সে পাগলিনী নানান কুকথা অকথা বলতে লাগলো। শুধুমাত্র তাই নয়, সে রীতিমতো নোংরা ভাষায় আমাদের গালিগালাজও করতে লাগলো। তাই আমরা সিদ্ধান্ত নিলাম সেই পাগলিকে ওইখানে ছেড়ে রেখে আমরা চলে আসবো গ্রামের মধ্যে। সেই মতনই কাজ করলাম। একে একে মানুষ গায়ের পথে হাঁটতে আরম্ভ করলো। ক্রমে ভিড় কমতে শুরু করলো। তবে ওইখান থেকে আসার সময় পাগলির বলা শেষের কিছু কথা আমার কানে এসে পৌঁছেছিল। সে কথাগুলো এখনো যেন আমার কানে বাজে জানো। সেই পাগলি নিজের মাথার চুল খামচে ধরে টকটকে লাল চোখ বড় বড় করে দাঁতে দাঁত চেপে বলছিল, মরবি মরবি, তোরা সব কটা মরবি। তোদের গ্রামের বুকে খুব শীঘ্রই ঘনিয়ে আসতে চলেছে এক ভয়ানক দুরারোগ্য ব্যাধি। সেই ব্যাধি মহামারীর আকার ধারণ করবে রাতারাতি। আমি চেষ্টা করছিলাম তোদের রক্ষা করার উপায় বের করতে, কিন্তু তোরা আমার সেই কাজেও বাধা দিলি। যা যা যা, এবার মর,
তোরা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছিস। যা, মর মর মর। সেদিন যা ঘটলো তা সত্যি অবিশ্বাস্য ছিল তারানাথ। পাগলির বলা কথাগুলো শুনে মনের মধ্যে কেমন যেন একটা তীব্র খচখচানির সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু একজন মানসিক ভারসাম্যহীনা নারীর বলা কথায় বিন্দুমাত্র গুরুত্ব দিইনি আমরা কেউ। কিন্তু কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরেই যে তার কথা দিনের আলোর মতো ধ্রুব সত্য হয়ে উঠবে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। কাল থেকে আমাদের গ্রামে এক অজানা রোগ ছড়িয়ে পড়েছে। বাড়িতে বাড়িতে অসুস্থ মানুষের ভিড় বাড়ছে। এক কালান্ত জ্বরের করাল গ্রাসে কদমপুর গ্রাম তলিয়ে গেছে। ছোট বড় নির্বিশেষে সকল বয়সের মানুষেরা সেই ভয়ানক জ্বরে আক্রান্ত হচ্ছে। অসুস্থ মানুষের গা যেন পুড়ে যাবার জোগাড়। ইতিমধ্যে আমাদের গ্রামে জ্বরে ভুগে মারাও গিয়েছে কয়েকজন নিরীহ মানুষ। পাগলি অভিশাপ দিয়েছে তারানাথ, সে আমাদের সর্বনাশ ডেকে এনেছে। তুমি তুমি কিছু একটা করো তারানাথ, তুমি কিছু একটা করো বাবা। এখন তুমি আমাদের অন্তিম ভরসা, সেই জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি অন্যায়, যাতে তুমি কিছু একটা উপায় বের করে আমাদের রক্ষা করতে পারো এ মরণ অভিশাপের হাত থেকে। এতক্ষণ ধরে রণদীপ মশাইয়ের বলা এই ভয়ানক বিবরণ শুনে আমার গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। মনের মধ্যে সেই বৃদ্ধা পাগলিকে নিয়ে জেগে উঠল হাজার রকমের প্রশ্ন আর কৌতূহল। কোনো সাধারণ এক মানসিক ভারসাম্যহীনা নারীর পক্ষে কি আদৌ সম্ভব এরকম কাজ করা? সেই নারীকে একবার নিজের চোখে দেখার জন্য বড় কৌতূহল জাগলো মনের মধ্যে। এই সমস্ত নানান বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করছিলাম। হঠাৎ করেই রণদীপ মশাইয়ের বলা কথায় আমার সম্বিত ফিরল। কি হলো তারানাথ, এমন করে কি ভাবছো বাবা? আচ্ছা রণদীপ মশাই, সেই পাগলি কি এখনো আপনাদের গ্রামেই অবস্থান করছে? হ্যাঁ তারানাথ, আমাদের কদমপুর গ্রামের উত্তর প্রান্তে যে বিশাল বড় শ্মশান রয়েছে সেইখানে ওই পাগলি থাকে। তুমি বিশ্বাস করো তারানাথ, আমি আমার এত বছরের অতীত জীবনে এখনো পর্যন্ত এরকম মানুষ দেখিনি। সেই পাগলি জ্বলন্ত চিতার ভেতরে হাত ভরে আট পোড়া মরার মাংস বের করে তা মহা আনন্দে অপরিসীম সুখে মুখে ভরে চিবিয়ে চিবিয়ে খায়, যেন কোনো মরার মাংস নয়, সে বুঝি অমৃত সম কিছু খাচ্ছে। ও কি বিভৎস মর্মান্তিক জঘন্য হাড় হিম করা সেই দৃশ্য! সেই দৃশ্য দেখলে তলপেট একদম গুলিয়ে ওঠে, হঠাৎ করে বমি করে দিতে ইচ্ছা করে। শুধু তাই নয়, পাগলি চিতার আট পোড়া চায়লা কাঠ তুলে অদৃশ্য কাদের যেন ধমকায়, কলকল করে নিজের মনে হাসে, আবার কখনো কখনো বিড়বিড় করে চাপা স্বরে কাদের সঙ্গে যেন কথা বলে। এখন আর আমাদের গ্রামের কোনো মানুষ ওই শ্মশান চত্বরে পা রাখে না পাগলির ভয়ে। কি জানি সে পথে গেলে মানুষজনকে আবার যদি রাগের মাথায় কোনো ভয়ানক অভিশাপ দিয়ে বসে পাগলি, আর সেই অভিশাপ যদি বাস্তবে ফলে যায় তখন কি হবে? তাই সকলে তাকে জমের মতো ভয় পায়। রণদীপ বাবুর মুখ থেকে তাদের গ্রামের আবির্ভূত হওয়া পাগলির কথা শুনতে শুনতেই আমার বীরভূমের শ্মশানের দেখা সেই মাতু পাগলির কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। সত্যিই তো এরকম একজন মহা তেজস্বিনী নারীর সাথে আমার দেখা হয়েছিল বটে। আমি এবার রণদীপ বাবুর উদ্দেশ্যে বললাম, রণদীপ মশাই, একটিবার আমাকে আপনাদের সাথে আপনাদের গ্রাম কদমপুরে যেতে হবে। আমার বলা এই কথা শুনে বৃদ্ধ যেন আনন্দে লাফিয়ে উঠলেন। তার দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে উত্তেজিতভাবে বললেন, তুমি 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 যাবে তারানাথ? সত্যি তুমি যাবে বাবা আমাদের সাথে এই কদমপুর গ্রামে? ও, বুকের মধ্যে থেকে একটা ভারী পাথরের বোঝা যেন নেমে গেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না বাবা। এতে আমাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই রণদীপবাবু, কারণ
আমি যা করছি সেটা আমার কর্তব্য। আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করার চেষ্টা করছি, এছাড়া আর অন্য কিছুই নয়। আচ্ছা, আপনারা এখানে বসে কিছুটা সময় অপেক্ষা করুন, আমি এখনই চট করে ঘরের ভেতর থেকে প্রস্তুত হয়ে আসছি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই বসে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তুমি যাও, ঘরের ভেতর থেকে প্রস্তুত হয়ে আসো, তারপর আমরা একসাথে সকলে মিলে রওনা দেবক্ষণ। আমি এবার উঠে চলে এলাম সোজা ঘরের ভেতরে। তারপর বাড়ির সকলকে বিদায়ের কথা জানিয়ে লাল শালুর ঝোলার মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ভরে নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে এলাম বাইরে। ছাতিম গাছের তলায় বসে আমার জন্য অপেক্ষা করছিলেন রণদীপ বাবু এবং তাদের গ্রামের অন্যান্য মানুষেরা। এবার আমরা সকলে মিলে রওনা হলাম কদমপুর গ্রামের উদ্দেশ্যে। রেলপথে ও নদীপথে যাত্রা করে আমরা যখন কদমপুর গ্রামে এসে পৌঁছালাম তখন প্রায় বেলা ফুরিয়ে এসেছে বলা চলে। পুরোপুরিভাবে সন্ধ্যার অন্ধকার চারপাশে গাঢ় হয়ে নেমে না এলেও দিনের পরিষ্কার স্বচ্ছ আলোর প্রভাব আর নেই। আকাশটা কেমন যেন লাল সিঁদুরের মতো রক্তিম আভায় নিজেকে সাজিয়ে তুলেছে। ছোট্ট ছোট্ট পাখির দল চিৎকার করতে করতে উড়ে চলেছে যে যার বাসার পানে। উত্তরের কনকনে শীতল বাতাস নদী বক্ষ থেকে উঠে এসে যেন দামাল ছেলের মতো দাপিয়ে বেড়াচ্ছে চতুর্দিকে। বাতাসের সাথে বুঝি মিশে আছে রাখাল বালকের বাঁশির সুর। আহা, কি মধুময় মিষ্টি সেই সুর! গ্রামের এই সন্ধ্যাকালীন প্রকৃতির রূপ আমি দু চোখ ভরে দেখতে লাগলাম। তোমরা তো জানো আমি বরাবরই প্রকৃতিপ্রেমী মানুষ। বর্তমান সময় শহরে থাকতে এক প্রকার বাধ্য হলেও আমার ছোটবেলা কেটেছিল কিন্তু নিখাদ পল্লী গ্রামে। তাই মনের মধ্যে শৈশবের এক রঙিন চিত্র আজীবনের জন্য গেঁথে গিয়েছে গ্রামকে ঘিরে। আহা, সেই সকল দিন কত উজ্জ্বল ছিল! গ্রামের মুক্ত বাতাস, সবুজ গাছপালা, মাঠ, পুকুর সকলেই যেন আমার সাথে কথা বলতো। আমি তাদের ভাষা বুঝতে পারতাম। হ্যাঁ, তোমরা আমার কথা বিশ্বাস না করলেও এটাই খাঁটি সত্যি। সে যাই হোক, প্রকৃতির অপূর্ব রূপ দেখছিলাম আমি মন্ত্রমুগ্ধের মতো। হঠাৎ করে আমার সমস্ত ভাবনার জাল ছিন্ন হলো রণদীপ বাবুর কণ্ঠস্বরে। চলো তারানাথ, আজকে রাতে তুমি আমার বাড়িতে অতিথি হয়ে থাকবে। চলো, আর শুধুমাত্র আজকের রাতেই কেন, তুমি যে কটা দিন আমাদের গ্রামে থাকবে সেই কয়েকটা দিন আমার বাড়ির অতিথি হবে। কাল সকালে আমি তোমাকে আমাদের গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাবো এবং নিয়ে যাব ওই শ্মশানের নিকটে। আমাদের গ্রামের শেষ প্রান্তে থাকা সেই বৃহৎ শ্মশান ভূমিতে গেলেই তুমি দেখতে পাবে সেই পাগলিকে নিজের চোখে প্রত্যক্ষ করলে বুঝতে পারবে সে আসলে কি ভীষণ উগ্র এবং মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তবে অদ্ভুতভাবে তার বলা প্রতিটা কথা বাস্তবে ফলে যায়। সে সর্বদা অভিসম্পাত করে সাধারণ মানুষদের। সেই সর্বনাশীর কোনো একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে তারানাথ, না হলে তার অভিশাপে সমস্ত কিছু ছারখার হয়ে যাবে। বাবা, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ রণদীপ বাবু, কিন্তু আপনি এত সংকোচ বোধ করছেন কেন? আপনার যা বলার আছে আপনি তা আমায় নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন। দেখো বাবা, আমরা যা করেছি তা নিতান্তই স্বার্থপরের মতো কাজ। সত্যি তো আমাদের গ্রামে এখন বর্তমানে এরকম একটা কঠিন সময় যাচ্ছে। গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ কালান্তর জ্বর, যে জ্বরে শয্যাশায়ী হয়ে ইতিমধ্যে মানুষ মারা যেতেও আরম্ভ করেছে। অথচ দেখো, তোমাকে আমরা কেবলমাত্র আমাদের নিজেদের স্বার্থের তাগিদে অত দূরে সম্পূর্ণ সুরক্ষিত এক জায়গা থেকে এমন অসুরক্ষিত মহামারীগ্রস্ত গ্রামের বুকে নিয়ে এলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করো তারানাথ। তোমার কাছে করজোড়ে একাধিকবার ক্ষমা চাইতে
আমার এতটুকু আপত্তি নেই। ছি ছি ছি, রণদীপবাবু, আপনি দয়া করে এইভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না, তাহলে আমার নিজের ভীষণ খারাপ লাগবে। তাছাড়া আপনি নিজেও মনে মনে আমাকে নিয়ে এই সংকোচবোধটা রাখবেন না, কারণ আমি এখানে এসেছি সেটা আমার কর্তব্য। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই যে আমার মূল কাজ, আর আমি কখনোই আমার সেই কর্তব্য থেকে পালিয়ে যাই না নিজের সুরক্ষার কথা ভেবে। আপনি কিচ্ছুটি ভাববেন না, আমার কোনো ক্ষতি হবে না। পরমেশ্বরের আশীর্বাদের হাত রয়েছে আমার মাথার উপর, তিনিই আমাকে রক্ষা করবেন। আমি আবারও আপনাকে বলছি রণদীপবাবু, যে আপনি আমাকে নিয়ে অযথা এত চিন্তিত হয়ে পড়বেন না, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা চলুন, সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, এই স্থানে থাকাটা হয়তো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তার থেকে বরং চলুন আমরা আপনার বাড়ির পথে হাঁটা লাগাই। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই চলো। আমি এবার রণদীপবাবুর সাথে হাঁটতে আরম্ভ করলাম তার বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যেই অপরাহ্নের আলো পুরোপুরিভাবে ফুরিয়ে গিয়ে সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে চারিদিক জুড়ে। গ্রামের পথের দুই ধারে থাকা গুল্ম মাধবীলতা বনের ঝোপ থেকে ভেসে আসছে সুন্দর মিষ্টি গন্ধ। আমি মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে স্মরণ করে প্রণাম জানালাম। আমার পূর্ণ আস্থা ছিল তাদের উপর। আমি নিশ্চিতভাবে জানতাম যে আমার এই গ্রামে আসার কারণে কোনো বিপদ ঘটবে না। যে ভয়ানক জ্বর গাঁয়ের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে তা প্রবেশ করবে না আমার শরীরে, আর আমার যদি কিছু হয়েও যায় তাহলে সেই বিপদ থেকে রক্ষা করবেন স্বয়ং ঈশ্বর আমাকে। হাঁটতে হাঁটতে স্বল্প কিছুটা সময় পার হয়ে এসে উপস্থিত হলাম রণদীপবাবুর গৃহে। দেখলাম তার গৃহে রয়েছে কেবলমাত্র তার স্ত্রী উর্মিমালা দেবী। তাদের একমাত্র মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন তিনি, তাই এখন তিনি এবং তার স্ত্রী থাকেন ওই বিশাল বড় বাড়ির মধ্যে। উর্মিমালা দেবী আমায় তাদের বাড়ির অতিথি হিসাবে পেয়ে ভারী আনন্দিত হলেন। সেই ভদ্রমহিলার ব্যবহার, কথাবার্তা ভারী পরিষ্কার ও মিষ্টি। ঘন ঘন থেকে থেকেই তিনি হেসে ওঠেন কথায় কথায়, যার মাধ্যমে বোঝা যায় তার মন আসলে কতটা খোলামেলা, উদার এবং শিশু সুলভ। বাবা ঠাকুর, তুমি অনেকটা পথ অতিক্রম করে আমাদের গ্রামে এসেছো, নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে। তুমি এখানে একটু বসো, আমি চটজলদি তোমার জন্য খাবার প্রস্তুত করে আনছি। অত্যন্ত ব্যস্ততার সাথে কথাগুলো বললেন উর্মিমালা দেবী। তারপর তিনি তড়িঘড়ি করে আবার সেই স্থান হতে প্রস্থান করতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তার উদ্দেশ্যে বলে উঠলাম, আরে উর্মিমালা দেবী, দয়া করে আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন না আপনি। আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বার কোনো কিছু নেই, আমার খুব একটা খিদে পায়নি। খুব একটা খিদে পাইনি বললে কি আর হয় বাবা? তোমার মুখটা যে হারে শুকিয়ে গেছে তাতেই আমি বেশ বুঝতে পারছি যে তোমার ভীষণ খিদে পেয়েছে। আসলে কি জানো, আমরা তো মা, তাই সন্তানের মুখের অবস্থা দেখলেই আমরা বুঝতে পারি তার কিসের প্রয়োজন। কথাগুলো বলেই তিনি সেই স্থান থেকে রান্নাঘরের দিকে চলে গেলেন। কিন্তু তার বলা কথাগুলো শুনে আমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সত্যি, এই জগতে প্রতিটা নারী বোধহয় মায়ের মতোই স্নেহময়ী, মমতাময়ী হন। তো যাই হোক, সেই রাতটা আমার কেটে গেল বেশ ভালোভাবেই। রাতে ভরপেট নানান রকমের খাওয়া দাওয়া করে আমার জন্য নির্ধারিত শয়নকক্ষে এসে বেশ কিছুটা সময় পায়চারি করে তারপর বিছানায় শরীর এলিয়ে দিতেই যে কখন দু চোখের পাতা জুড়ে ঘুম নেমে এসেছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। মাথার দিকে থাকা বড় খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে আসা শীতল বাতাসে সারা রাত্রি ব্যাপী এক অবিচ্ছিন্ন নিদ্রা দিয়ে পরের দিন সকালে আমি উঠে যাবতীয় প্রাতঃক্রিয়া সেরে গরম চায়ে চুমুক দিয়ে তারপর বেরিয়ে এলাম রণদীপবাবুর সাথে তাদের গ্রাম কদমপুর ঘুরে দেখার জন্য। একটানা এতক্ষণ যাবৎ গল্প বলার পরে ঠাকুরমশাই এবার তার গল্প বলা থামালেন। আমি দেখলাম
তার শরীরের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি শুরু হয়েছে। পাসিং শো সিগারেটের প্যাকেটের প্রতি তিনি কেমন যেন একটা বিরক্তির সাথে তাকিয়ে রয়েছেন। তিনি আমাদের উদ্দেশ্যে এবারে খানিকটা বেজার মুখেই বললেন, ধুর ধুর, এ তামাক খাওয়ার আসল মজা কি আর এই সিগারেট থেকে লাভ করা যায় হে? কখনোই না। তোমরা একটু বসো হে কিশোরী, আমি একটিবার চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। গড়গড়াটা টান না দিলে আর যে দেখি একেবারেই চলছে না। না, গল্প বলার মেজাজটাই হারিয়ে গেল। যাই হোক, তোমরা বসো, আমি আসছি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবারে তক্তাপোষ ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর তিনি সোজা চলে গেলেন ঘরের দিকে। কিশোরীর মুখখানা কেমন যেন গম্ভীর হয়ে উঠল। এতক্ষণ ধরে গল্প শোনার আনন্দে তার ঠোঁটের কোণে যে সূক্ষ্ম হাসির উদয় হয়েছিল তা পুরোপুরি বিলীন হয়ে গেল এক নিমিষে। আমি জানি গল্পের মাঝে ঠাকুরমশাইয়ের এইরকম বিরতি কিশোরীর একেবারেই অপছন্দের একটা বিষয়, কিন্তু সত্যি কথা বলতে এক্ষেত্রে তো আর আমাদের কিছুই করার নেই। গল্পের মাঝে ঠাকুরমশাইকে অন্তত একবার কি দুবার গড়গড়ার নলে মুখ ঠেকাতেই হয়, তা না হলে তিনি সঠিকভাবে গল্প বলে উঠতে পারেন না। হাতের ইশারা করে কিশোরীকে সিগারেট বের করতে বললাম। কিশোরী আমার ইশারা বুঝতে সক্ষম হলো। দুটো সিগারেট বের করে একটা নিজে নিয়ে আর একটা সে দিল আমায়। বাইরে বৃষ্টির মাত্রা কমার বদলে আরও বৃদ্ধি পেয়েছে বেশ কিছুটা। ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি থামার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। মাথার উপরের মস্ত বড় আকাশটা আজ যেন ফুটো হয়ে গিয়েছে। কালো কুচকুচে মেঘের দল, তাদের মধ্যে সঞ্চিত জল যেন আজকেই বৃষ্টির ফোঁটা হয়ে নামিয়ে দেবে ধরাতলে। ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটে আগুন ধরালাম আমরা। সিগারেটের ফিনফিনে সাদাটে ধোঁয়া মিশে যেতে লাগলো মহাশূন্যের মধ্যে। কাকাবাবু, আপনারা কি একটু চা খাবেন? আপনাদের জন্য চা করে নিয়ে আসবো। আমাদের ধূমপান করার পর্ব সমাপ্ত হতেই ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি রান্নাঘরের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের উদ্দেশ্যে কথাগুলো বলল। আমি চারির কথায় নেতিবাচক ভঙ্গিমায় মাথা নাড়াতেই যাচ্ছিলাম, কিন্তু কিশোরী চারির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তাহলে তো বেশ ভালোই হয় চারিমা। বুঝতেই তো পারছো, এরকম বৃষ্টি ভেজা ঠান্ডা আবহাওয়া, এই সময় একটু গরম গরম চা হলে না তো মন্দ হয় না, কি বলো? আহ ভাই কিশোরী, সত্যি তুমি পারো বটে। শুধু শুধু এখন আবার চা করতে বললে মেয়েটাকে, কোনো মানে হয় বলো তো? ছি ছি কাকাবাবু, আপনি কি কথা বলছেন? আপনারা দুপেয়ালা চা খেলে আমি কি ব্যস্ত হয়ে পড়বো নাকি? আমার রান্না প্রায় শেষের দিকে, আর সামান্য যা কিছু বাকি রয়েছে তা একটু পরে করলেও চলবে কাকাবাবু। আপনারা বসুন বসুন, আমি আপনাদের জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। এই কথা বলে চারি রুনুঝুনু শব্দে নুপুর বাজিয়ে পুনরায় প্রস্থান করল রান্নাঘরের দিকে। প্রবল বৃষ্টির কারণে বাইরের প্রকৃতি পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। ঠাকুরমশাইয়ের বাড়ির উঠোনে ইতিমধ্যেই প্রায় এক গোড়ালি জল দাঁড়িয়েছে। বাইরের দিকে তাকিয়ে বৃষ্টিপাত দেখছিলাম। ঠিক এমন সময় ঘরের বাইরে বেরিয়ে এলেন ঠাকুরমশাই। তার ডান হস্তে ধরা আছে গড়গড়া। যথাস্থানে তক্তাপোষের উপর আমাদের একেবারে মুখোমুখি বসে বেশ আরাম করে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে একটা বড় টান দিলেন তিনি। তারপর নাক ও মুখের মাধ্যমে ধোঁয়া ছেড়ে বললেন, ও তা বলো কিশোরী, কত দূর অবধি গল্পটা বলেছিলাম? ওই তো ঠাকুরমশাই, আপনি রণদীপ বাবুর সাথে তাদের গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে বের হলেন, আর পরের দিন সকালবেলা এই তো বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আর বলতে হবে না। আমি সেই দিন সকালে রণদীপবাবুর সাথে বের হলাম তাদের গ্রাম অর্থাৎ কদমপুরে একটু ভালোভাবে ঘুরে দেখার জন্য। গোটা গ্রাম ঘুরে আমি যা বুঝলাম তাতে রণদীপবাবু আমায় যা বলেছেন তা এক বড় মিথ্যা কিংবা বাড়িয়ে বলা নয়। সত্যিই তাদের গ্রামের মধ্যে ভয়ানক এক জ্বর ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে প্রায় প্রতিটা ঘরে ঘরেই মানুষজন অসুস্থ হয়েছে। বেশ কিছু মানুষ রণদীপবাবুর মুখে আমার পরিচয় জেনে অসহায়ভাবে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। আমি তাদের এই কথা বলেই সান্ত্বনা দিলাম যে আমার যতটুকু সাধ্য আমি তা দিয়ে চেষ্টা করব তাদের এহেন মারণ সংকট থেকে উদ্ধার করতে। বেলা তখন বেশ অনেকখানি হয়েছে। সূর্যদেব মাথার উপর বিরাজ করে
তার তেজ ও রশ্মি ছড়িয়ে দিচ্ছেন চতুর্দিকে। মাঝে মধ্যে দমকা বাতাস বইতে শুরু করেছে। আমি রণদীপবাবুর উদ্দেশ্যে এবার বললাম, রণদীপবাবু, আপনি ঘরে ফিরে যান। আপনাকে দেখে যথেষ্ট ক্লান্ত অবসন্ন বলেই মনে হচ্ছে। একটানা অনেকটা সময় আপনি হাঁটাহাঁটি করেছেন, তো এরপর আর বেশি শারীরিক ধকল আপনার শরীর অসুস্থ করে তুলতে পারে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তারানাথ, তুমি তুমি ঠিকই বলেছ। সত্যি আর একেবারেই হাঁটতে পারছি না। বুকের ভেতরটা কেমন যেন ধরাস ধরাস করতে আরম্ভ করেছে। আসলে বয়স হয়েছে তো, তাই বেশি হাঁটাহাঁটি করলে না বুকের ভেতরটা হাঁপ ধরে। কিন্তু তারা, তুমি আমাকে ফিরে যেতে বললে, অথচ তুমি নিজে ফিরবে না। তা তুমি এখন কোথায় যাবে? কোথায় আবার? আপনাদের গ্রামের শেষ সীমান্তে থাকা সেই শ্মশানে এবার আমাকে যেতে হবে। নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে সেই পাগলির স্বরূপ। তবেই আমি বুঝতে পারবো যে সে আসলে কে। সে কি আদৌ আপনাদের গ্রামের কোনো ক্ষতি চায়, নাকি অন্য কোনো কারণে সে এই স্থানে এসেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমি কিছুতেই শান্তির নিঃশ্বাস নিতে পারছি না। তুমি কি বলছো তারানাথ? তুমি একলা যাবে সেই স্থানে? না 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 না, আমিও তোমার সঙ্গে যাব। সেখানে একলা যাওয়াটা তোমার একেবারেই উচিত হবে না। যদি কোনো বিপদে পড়ো, তাহলে তোমাকে সাহায্য করবে কে? আমি আবারও আপনাকে বলছি রণদীপবাবু, যে আমার কোনো বিপদ আপদ হবে না। আমাকে নিয়ে এত ভাববেন না। আমাকে একলাই যেতে হবে সেই স্থানে। আপনি বাড়ি ফিরে যান। আপনি আমার সাথে গেলে আপনি কোনো বিপদে পড়তে পারেন। আমি আপনাদের গ্রামের মানুষদের কাছ থেকে শ্মশানের রাস্তা জিজ্ঞাসা করে ঠিক চলে যাব সেইখানে। আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। আমি কিছুটা সময়ের মধ্যেই ফিরে আসছি। যান। রণদীপবাবুকে বহু প্রচেষ্টার পর আমি বাড়ি পাঠাতে বাধ্য হলাম। তিনি কিছুতেই আমাকে একলা সেই পাগলির মুখোমুখি হতে দিতে চাইছিলেন না। অবশেষে তিনি বাড়ি যাওয়ার পথ ধরলে আমি এবার হাঁটতে আরম্ভ করলাম শ্মশানের উদ্দেশ্যে। কদমপুর গ্রামের শেষ সীমান্তে থাকা বিশাল বড় মহাশ্মশানের নিকটে এসে উপস্থিত হতেই একটা বিচিত্র অনুভূতি আমার হৃদয় জুড়ে অত্যন্ত দ্রুত বেগে ছড়িয়ে পড়ল। শ্মশানের বুকে প্রথম পদার্পণ করার সাথে সাথেই আমার গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম এই স্থান বর্তমানে অতীব পবিত্রতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন নিয়ে আমি প্রবেশ করলাম কদমপুর শ্মশানের অভ্যন্তরে। ঠাকুরমশাই গল্প বলা থামিয়ে গড়গড়ার নলে আবার টান দিতেই কিশোরী জিজ্ঞেস করল, শ্মশানের ভিতর প্রবেশ করে কি দেখলেন ঠাকুরমশাই? আপনি কি সেখানে ওই পাগলির দেখা পেলেন? কিশোরীর করা এই প্রশ্নে ঠাকুরমশাইয়ের চোখ মুখ জুড়ে কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। তার মুখমণ্ডলে ফুটে উঠল অদ্ভুত এক অভিব্যক্তি। তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা ভয়ার্ত কণ্ঠে বললেন, সেই শ্মশানের মধ্যে প্রবেশ করে বেশ অনেকটা এগিয়ে আসার পর আমি যে ভয়ানক দৃশ্য দেখলাম, তাতে আমার পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় থরথর করে কেঁপে উঠল। আমার মনে হলো বাস্তব অবাস্তব হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলেছি আমি। কেন কেন ঠাকুরমশাই? এরপর আপনি কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার এরকম অবস্থা হলো? যে ভয়ানক দৃশ্য আমি দেখেছিলাম তা অন্য যে কোনো সাধারণ মানুষ যদি চাক্ষুষ করত তাহলে সে সেইখানেই জ্ঞান হারিয়ে ফেলত। আমি দেখলাম শ্মশানের এক নিভে যাওয়া চিতার আধে পোড়া চালা কাঠের বেদির মধ্যে একটা পোড়া নগ্ন বাসি মৃতদেহের উপর টান টান হয়ে পদ্মাসরে বসে রয়েছেন এক মহিলা। সেই মহিলাকে দেখেই আমি বুঝতে পারলাম যে তিনি আর যাই হন না কেন মোটেও কোনো সাধারণ নারী নন, আর মানসিকভাবে ভারসাম্যহীনা তো একেবারেই না। সেই নারীর মাথায় লম্বা লম্বা কেশরাশি বটগাছের ঝুড়ির মতো নেমে এসেছে তার বক্ষদেশে।
তার কপালে শ্মশানের ভস্মীভূত ছাইয়ের প্রলেপ, তার 2 চোখ বন্ধ, 2 হাত রাখা নাভির কাছে। আমার মস্তিষ্কের মধ্যে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম রণদীপ বাবু সহ কদমপুর গ্রামের মানুষেরা যাকে সামান্য এক পাগলিনী ভেবে ভুল করছে, তিনি আসলে মোটেও কোনো পাগলিনী নন। এই নারী আদতে এক উচ্চতর মানের সাধিকা। তা না হলে তিনি কখনোই এইভাবে মৃতদেহের উপর অধিষ্ঠান করে সব সাধনা করতে পারতেন না। এবং আমি এটাও বুঝতে পারলাম যে এই মহিলা কোনো অশুভ শক্তি নন, বরং এক শুভ শক্তি সম্পূর্ণা এক নারী। তার শরীরের সর্ব অঙ্গ থেকে ক্রমাগত বেরিয়ে আসছে উজ্জ্বল সাদা চোখ ধাঁধানো আলোর আভা। আমার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল মাতু পাগলির বিষয়টা। সত্যিই তো, সেবার বীরভূমের মহাশ্মশানে মাতু পাগলির সাথে আমার দেখা হয়েছিল। তাকেও তো আমি পাগলিনী বলেছিলাম, কিন্তু তাই বলে তো তিনি আর মানসিক ভারসাম্যহীনা কোনো নারী ছিলেন না। তিনি ছিলেন ভয়ানক এক উচ্চ মার্গের সাধিকা। ইনিও হয়তো সেই রকমই কোনো নারী। কি হলো? কি হলো তারানাথ? কি এত ভাবনা চিন্তা করছিস? এক সামান্য পাগলির জন্য তোকে এত দূরে ছুটে আসতে হলো? ওই রমণীর মুখে আমি আমার নিজের নাম শুনে পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলাম। বিস্ময় ভরা কণ্ঠে তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, কে কে আপনি? আমার নাম জানলেন কিভাবে? জানি জানি, আমি সব জানি। তোর নাম, তোর পরিচয়, তোর বাড়ি কোথায়, তোর অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুই আমার জানা। কোনো কিছুই আমার অজানা নয়। কি রে তারানাথ, এই গায়ের প্রতিটা মানুষের মতো তোরও কি মনে হচ্ছে যে আমি কোনো পাগলি? না 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 না, কিছুতেই না। আপনি কোনো পাগলি কিংবা অশুভ শক্তি সম্পন্ন নারী হতেই পারেন না। এই গ্রামের মানুষ আপনাকে সম্পূর্ণ ভুল বুঝেছে। আপনি কোনো মানুষের ক্ষতি চাইতে পারেনই না কখনো। অভিশাপ দিয়ে অমঙ্গল সাধন করতে পারেন না। আপনি যেই স্থানে পা রাখেন সেই স্থান অতীব পবিত্র হয়ে ওঠে। সেই দিন আমি যোগ নিদ্রায় মগ্ন হয়েছিলাম। ধ্যানের মাধ্যমে পরমেশ্বরের সাথে আমার আত্মা একাত্ম করার চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় ওরা এসে সব কিছু ভণ্ডুল করে দিল। রাগের মাথায় বেশ কিছু অকথা শুনিয়ে দিয়েছিলাম বটে, কিন্তু সে সমস্ত আমার মনের কথা ছিল না। ক্রোধের বশে বলা হয়তো কিছু বাক্য ছিল, আর যে অভিশাপের কথা আমার মুখ থেকে তারা শুনেছে, সেই অভিশাপ আমি দেইনি। আমি কেবলমাত্র এই গ্রামের মানুষদের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম এবং জানতে পেরেছিলাম যে মাত্র কিছুদিনের মধ্যেই এই গ্রামের বুকে এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়তে চলেছে মহামারীর আকারে। কিন্তু সে কথা তাদের বলতেই তারা ভাবলো যে আমি তাদের অভিশাপ দিয়েছি। আমি সাধনা করে জানতে পেরেছি এই রোগ মুক্তির উপায়। তারানাথ, এবার যা করার তোমাকেই করতে হবে, কারণ এই গ্রামের কোনো মানুষ আমাকে বিন্দু মাত্র বিশ্বাস করে না। তারা ভাবে আমি তাদের ক্ষতি চাই। এই পথে
তারা যাতায়াত বন্ধ করে দিয়েছে। আমি যদি তাদের এখন রোগ মুক্তির এই উপায় বলতে চাই, তাহলে তারা সেই উপায় প্রয়োগ তো করবে না একেবারেই, উল্টে আমাকে ভুল বুঝবে আরো বেশি করে। বলুন বলুন, কি সেই উপায়? এই শ্মশানের বেশ কিছু শুকনো মাটি নিয়ে যা, আর এই ভস্মীভূত ছাই এক খাবলা তুলে নে। গ্রামের শেষ সীমানায় যে বিশাল ডালিম গাছ রয়েছে, সেই ডালিম গাছের একেবারে মগ ডালের 3টি পাতা তুলে প্রতিষ্ঠিত যে কোনো পুকুরের জলের সাথে তা ভালোভাবে বেঁটে বীজ মন্ত্র সহকারে সমস্ত উপাদান একসাথে মিশিয়ে সকল গ্রামবাসীর মধ্য ললাটে একটি করে তিলক অঙ্কন কর। এতেই এই রোগ মুক্তি ঘটবে। সকল মানুষের মধ্যে থেকে আস্তে আস্তে জ্বরের প্রকোপ কমে যাবে এবং সকলে মুক্তি পাবে এই মৃত্যু যন্ত্রণা থেকে। আপনি যেইভাবে বললেন আমি ঠিক সেইভাবেই সবটা করব। কিন্তু আপনি কে? আপনার আপনার আসল পরিচয়ই বা কি? হঠাৎ করে আপনার এইখানে আগমন ঘটার কারণই বা কি? এই সমস্ত কিছু জেনে তুই কি করবি? আমার কোনো নাম নেই, যে আমাকে যেভাবে দেখে তাই বলেই ডাকে। এই গ্রামের মানুষেরা আমায় পাগলি ভেবেছে, তাই আমার নাম হয়েছে পাগলিনী। আর আমি এখানে কেন এসেছি? এই শ্মশান মহাপবিত্র এক স্থান। এই শ্মশানের মাটিতে বসে মরার দেহে উঠে সব সাধনা করাই ছিল আমার মূল লক্ষ্য। যা যা যা, আর এত কথা বলাস না দেখি। অধিক কৌতূহল মোটে ভালো নয়। এখনই চলে যা, চলে যা। এই শ্মশান ছেড়ে এক্ষুনি চলে যা, শীঘ্রই যা বলছি। আমার কথা অমান্য করবি? আমার কথা অমান্য করবি না? আর কোনো প্রশ্ন নয়, আমাকে বিরক্ত করিস না। চলে যা, যা বলছি, যা এক্ষুনি, যা যা যা। অন্তিমকালে পাগলিনীর ভয়ানক ওই উগ্র রূপ দেখে আমার গায়ে রীতিমতো শিহরণের বন্যা বয়ে গেল। কথা বলা শেষ করে দু চোখের পাতা বন্ধ করে পুনরায় ধ্যানে বসলেন তিনি। 2 হাত জোড় করে আমি পাগলিনীর উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শ্মশানের ঝুড়ো মাটি তার চিতার ভস্মীভূত ছাই দিয়ে বেরিয়ে গেলাম ডালিম গাছের সন্ধানে। সমস্ত উপাদান পাগলিনীর কথা মতো একসাথে ভালোভাবে প্রতিষ্ঠিত পুকুরের জলের সাথে মিশিয়ে গোটা গ্রামের মানুষদের মধ্য ললাটে আমি তা দিয়ে তিলক এঁকে দিলাম। অদ্ভুতভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত অসুস্থ মানুষদের শরীরের মধ্যে থেকে যাবতীয় অসুস্থতা দূরীভূত হলো। যে সমস্ত মানুষেরা জ্বরের করাল গ্রাসে তলিয়ে গিয়ে প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। রণদীপবাবু এবং গাঁয়ের আরো অন্যান্য ব্যক্তিরা সকলে আমার মাথায় তুলে প্রায় নাচার উপক্রম করলেন। কিন্তু এমতো অবস্থায় আমি তাদের সকলের উদ্দেশ্যে বললাম, আরে থামুন থামুন, আপনারা আমাকে নিয়ে দয়া করে এত মাতামাতি করবেন না। কারণ আপনাদের গ্রামের উপর থেকে এই রোগের করাল গ্রাস সরে যাওয়ার পেছনে আমি নই, রয়েছেন অন্য একজন, এবং তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আজ আপনারা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছেন কেবলমাত্র তার কারণে। তাই ধন্যবাদ যদি কাউকে দিতেই হয়, তাহলে সেটা আমার প্রাপ্য নয়, তারই প্রাপ্য। বাবা তারকনাথ, তুমি কার কথা বলছো? কে সেই ব্যক্তি? আজ্ঞে রণদীপবাবু, আপনাদের গ্রামের খালপাড়ের শ্মশানে যে পাগলি আশ্রয় নিয়েছে, সেই আমাকে বলে দিয়েছিল এই রোগ মুক্তির উপায়। তাই এক্ষেত্রে কৃতজ্ঞতা কিংবা ধন্যবাদ যদি কারো প্রাপ্য হয়েই থাকে, তাহলে সেটা ওই পাগলির। এসব
তুমি কি বলছো তারানাথ? ওই পাগলির অভিশাপেই তো আমাদের গ্রাম জুড়ে এই মহামারী ছড়িয়ে পড়েছিল। নিরীহ মানুষেরা কীট পতঙ্গের মতো মরতে বসেছিল। না রণদীপ মশাই, এই ধারণা সম্পূর্ণ আপনাদের ভ্রান্ত। যে রমণীকে আপনারা পাগলি ভেবে ভুল করেছেন, তিনি আসলে অত্যন্ত শক্তিশালী একজন সাধিকা, এবং তিনি আপনাদের কখনোই ক্ষতি চাননি। তিনি আগাম ভবিষ্যতের কথা জানতে পেরে আপনাদের সতর্ক করার জন্যই বলেছিলেন যে এই গ্রামের বুকে এক মহামারী ঘনিয়ে আসতে চলেছে। কিন্তু আপনারা তাকে সম্পূর্ণ ভুল বোঝেন। ভেবেছিলেন তিনি অভিশাপ দিয়েছেন, এবং তার অভিশাপেই আপনাদের কপালে এই দুর্দশা নেমে এসেছে। আমার সাক্ষাতের প্রথম দর্শনেই আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আসলে ঠিক কতটা ক্ষমতাশালী একজন রমণী। তিনি আপনাদের ভালো চান, মঙ্গল চান। তাই তো কিভাবে এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন সেই কথা আমায় জানিয়েছিলেন, আর সেই মতোই আমি কাজ করেছি। ছি ছি, এ তুমি কি কথা বলছো বাবা? তাহলে তো আমরা মহা অন্যায় করেছি, মহা পাপ করেছি। এখনই আমাদের শ্মশানে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে। চলো চলো চলো, তোমরা সকলে আর দাঁড়িয়ে থাকো না। চলো এক্ষুনি আমরা শ্মশানে গিয়ে ওই পাগলির কাছে ক্ষমা চাইব। ঠাকুরমশাই তার গল্প সমাপ্ত করলেন। কিশোরী জিজ্ঞেস করল, এরপর কি হলো ঠাকুরমশাই? কদমপুর গ্রামের মানুষেরা শ্মশানে এসে সেই পাগলির কাছে ক্ষমা চাইলো নিশ্চয়ই? তারা ক্ষমা চাইতে সকলেই গেল ঠিক, কিন্তু কদমপুর শ্মশানে গিয়ে কোথাও আর সেই পাগলির দেখা তারা পেল না। তিনি ততক্ষণে ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন বহু দূরে, অজানা কোনো গন্তব্যে। আবার কোনো মানুষদের বিপদের কথা আগে থেকে জেনে তাদের সতর্ক করে দিতে। বুঝলে হে কিশোরী, শুধুমাত্র তোমাদের ঠাকুর মশাই একমাত্র ব্যক্তি নন যে অধিক ক্ষমতা নিয়ে এই জগতে সংসারে এসেছেন। আমার মতো এমন বেশ কিছু মানুষ আছেন যারা অতীব সাধারণের বেশে অসাধারণ হয়ে বিভিন্ন মানুষের ভিড়ে মিশে থাকেন। বিপদগ্রস্ত মানুষেরা তাদের ভুল বুঝলেও, তাদের ভুল ভাবলেও তারা কখনো তাদের কাছ থেকে অনড় হন না। মানুষের মঙ্গল করাই তাদের ধর্ম, তাদের প্রধান কর্ম। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী এবারে বেরিয়ে এলাম মঠলেনের রাস্তায়। ছাতা মাথায় দিয়ে আমরা হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কদমপুরের পাগলিনী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।